ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। টেক টিউশন কেয়ার পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম পর্বের কেমিস্ট্রি ক্লাসটা নিয়ে আসলে হাজির হয়েছি। বেসিক ক্লাস, কেমিস্ট্রির রসায়নের বেসিক ক্লাসটা নিয়ে। বেসিক বলতে আমরা অনেক কিছুই জানি কেমিস্ট্রি বা রসায়নের বিষয়ে, বাট আমরা ওভাবে কিছু পারি না বা বুঝি না, ঠিক আছে? এটা আমাদের প্রবলেম আর কি। তো আমরা এই বেসিক ক্লাসটা আগে প্রথমে অ্যাটম, পদার্থ এইসব নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সর্বপ্রথম যদি লিখি আমরা পদার্থ, ঠিক আছে? যদি লিখি পদার্থ, দেখো পদার্থ জিনিসটা কি, পদার্থ কয় ধরনের হয়? পদার্থ আমরা জানি 3 ধরনের হয়। তরল, কঠিন আর কি বায়বীয়। ঠিক আছে, তরল, কঠিন, বায়বীয়। মূলত পদার্থ এই 3 ধরনেরই আমরা জানি। আচ্ছা, এই তরল পদার্থ, কঠিন পদার্থ আর বায়বীয় পদার্থ, এই 3 টাইপ পদার্থ আমরা সবাই ছোটবেলায় পড়ছি। যে পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন আছে এবং কি ওজন আছে তাকে কঠিন পদার্থ বলে। যে পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন, আচ্ছা, তো দেখো আমরা 3টা সংখ্যা ছোটবেলা থেকে পড়ে আসছি। যে কঠিনটা পড়লাম, তো তরলটা পড়ছি কি, যে পদার্থের নির্দিষ্ট ওজন আছে বাট আকার আর আয়তন নাই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে তরল পদার্থ। আর বায়বীয় পদার্থ হলো যে পাত্রের না আকার আছে না আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট একটা ওজন বলতে কি, তাকে একটা পাত্রের মধ্যে বদ্ধ করে দিলে তার ওজনটা পাওয়া যায়, কিন্তু যখন বাতাসে মুক্ত থাকে তখন তার ওজন পরিমাপ করা পসিবল হয় না। তো একটা জিনিস দেখো, আমাদের পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ আছে। মৌলিক পদার্থ আছে, ঠিক আছে? মৌলিক পদার্থ মিনস হলো এরকম যে পদার্থগুলোর ভাঙলে আর কোনো পদার্থ পাওয়া যায় না, ঠিক আছে? যে পদার্থগুলোর কি ভাঙলে আর কোনো পদার্থ পাওয়া যায় না, এই জিনিসগুলাই হলো পরমাণু। পরমাণু, ঠিক আছে, বা মৌল, ঠিক আছে? কিভাবে বুঝায়? পৃথিবীতে যে 118টা মৌলিক পদার্থ আছে, যেমন তার মধ্যে 1 নম্বরে এইচ, যার ইলেকট্রন ভর সংখ্যা কত? 1, সরি, ইলেকট্রন সংখ্যাও 1, প্রোটন সংখ্যাও 1, আর পারমাণবিক সংখ্যাও 1। তারপর আছে কি হাইড্রোজেন, তারপর আছে হিলিয়াম, তারপর আছে লিথিয়াম, তারপর আছে বেরিলিয়াম, তারপর আছে বোরন, তারপর আছে কার্বন, তারপর আছে নাইট্রোজেন, তারপর আছে অক্সিজেন, তারপর ফ্লোরিন, তারপর নিয়ন। এগুলো হলো আমাদের কি সিরিয়াল। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এগুলো সবাই আমরা টুকটাক জানি। যারা কমার্স থেকে আসে তাদের কাছে নতুন কিছু হয়তো লাগতেছে, কিন্তু তাও লাগার কথা না, কারণ 7-8 এর বয়সে এইগুলো পড়ে আসছে সবাই। তারপর আছে কি সোডিয়াম, 11, ঠিক আছে? এরকম সিরিয়াল করতে করতে 111টা মৌল হবে। 111টা মৌলিক পদার্থ, যা ভাঙলে আর তুমি অন্য কোনো পদার্থ পাবা না। মানে হাইড্রোজেনটা তুমি যতই ভাঙতে থাকবা ওই হাইড্রোজেনই পাবা, এছাড়া আর কোনো কিছু পাবা না। হিলিয়াম রে ভাঙবা, হিলিয়ামই পাবা, অন্য আর কোনো কিছু পদার্থ পাবা না। এইগুলো হলো মৌলিক। আর মৌলিক পদার্থগুলোই মূলত পরমাণু, ঠিক আছে? আচ্ছা, সোডিয়াম, তারপর কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম 12, তারপর কি ম্যাগনেসিয়ামের পর কি অ্যালুমিনিয়াম 13, তারপর আছে কি সিলিকন 14, এরকম করে আরো অনেকগুলা আছে, ঠিক আছে? হ্যাঁ, এরকম কি আরো অনেক মৌলের সিরিয়ালগুলো আছে 1 থেকে 118 পর্যন্ত। তোমরা যেটা আমাদের যদি তোমরা কেমিস্ট্রির বইটা দেখো তাইলে পাবা, অথবা এখানে সিলিকনের পর বাকিগুলো আমি একটা লিখে দিতে পারি। এটা হলো ফসফরাস 15, তারপর কি সালফার হলো যে 16, তারপর হলো কি 17তে ক্লোরিন, 18তে আর্গন, 19 হলো কি পটাশিয়াম,
আর 20 হলো কি ক্যালসিয়াম 20। এগুলো আমাদের সিরিয়াল, ঠিক আছে। আর এখন আসি আমরা এই যে পরমাণু কথাটাই, পরমাণুর কথাটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। এগুলো তো জাস্ট বললাম যে একগুলো মৌলিক পদার্থ আছে। তোমরা যদি এই 9-এর এই বইটা যদি তোমাদের কাছে কেউ থাকে অথবা নাও থাকলে কেউ কাছে খুঁজে নিও বা ইউটিউব থেকে বা থেকে সার্চ দিয়ে নামাই নিও। দেখো আমি তোমাদের দেখাই দিই এই বইটা, এই যে পর্যায় সারণীর এই বইটা, ঠিক আছে। আশা করি তো মনে হয় সবার কাছে এই বইটা আছে, ঠিক আছে। সবার কাছে হয়তো এই বইটা আছে। এই যে এই হাইড্রোজেন এলো 1 থেকে শুরু, 1 2 3 4 করে করতে 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 এখানে দেখো একটা সিরিয়ালে 55 থেকে 57 থেকে কত 71 আছে, আরেকটা আছে 89 থেকে 109, মানে এই টোটাল মিলে 118টা মৌল। দেখো 118টা মৌলিক পদার্থ দেখছো। ওজি যেটা হলো কি ওগানেশন, ওগানেশন মানে হাইড্রোজেন থেকে শুরু করে ওগানেশন পর্যন্ত। আর মাঝখানে এই যে 57 নম্বর যে কক্ষটা আছে হলুদ দাগ দেওয়া আছে, এইটা ভাঙলে আরো এখানে পাওয়া কয়টা 15টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। তাহলে এই মাঝখানে হলুদ দাগটা ভাঙলে সেখানে ওইটার মধ্যে ওই শ্রেণী বা ওই গ্রুপের পদার্থ আছে কয়টা 15টা। আবার এই যে এই কালারের যেটা সেটার মাঝখানে পদার্থ আছে কয়টা আরো 15টা। মানে এটা জাস্ট ডিসক্রাইব, ভাঙলে আরো এই মানে এই গ্রুপের ভিতরে এই পদার্থগুলো আছে, এইগুলো সব মিলে 118টা মৌলিক পদার্থ। আমরা জাস্ট 1 থেকে 20 পর্যন্ত লিখছি, আর বাকিগুলো তোমাদের প্রয়োজন হলে তোমরা লেখে বা মুখস্থ করে 1 থেকে 30 পর্যন্ত অবভিয়াসলি মুখস্থ রাখতেই হবে, এটা তোমাদের কাজে দিবে। তো এখন আসি আমরা পরমাণু বা অ্যাটম নিয়ে কাজটা, যে অ্যাটমের কি আসলে হয় সেটা দেখো। পরমাণু বা অ্যাটম, ঠিক আছে, পরমাণু বা অ্যাটম। তো পরমাণু বা অ্যাটম সম্পর্কিত যে বিষয়টা আমরা আলোচনা, পরমাণু, ঠিক আছে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম এককগুলাই হলো কি পরমাণু। একদম মৌলিক পদার্থ তুমি যখন ভাঙতে থাকবে, ওই হাইড্রোজেনের ভাঙতে 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 যে পর্যায়ে চলে যাবে একদম ছোট্ট ক্ষুদ্র কণাটা বের হয়ে যাবে। ধরো তুমি হাইড্রোজেনের ভাঙতেছো, টাকাইতেছো হাইড্রোজেন ভাঙতেছে। যেমন ইটের ব্যাপারটা আসি, যেমন একটা ইটে ভাঙতে 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 একদম ছোট্ট যে গুড়ি কণাটা হয় ওইটা হবে কি ইটের কণা, ঠিক আছে। ওইটাই মূলত কি, যদি আমরা এই কেমিস্ট্রি ভাষায় হিসাব করি তাহলে ওইটাই পরমাণু বা ইটের অ্যাটম। কিন্তু ইটের তো আর অ্যাটম হয় না, এটা জাস্ট এক্সাম্পল। তো পরমাণুরে ভাঙলে 3টা জিনিস পাওয়া যায়। পরমাণুকে ভাঙলে 3টা জিনিস পাবো, 3টি জিনিস পাওয়া যায়, ঠিক আছে। একটা হলো ইলেকট্রন, 2 নাম্বার প্রোটন, আর 3 নিউট্রন, ঠিক আছে। দেখো ইলেকট্রন আর প্রোটন তো দুইটা জিনিস। তো এখন এই ইলেকট্রন আর প্রোটন এই দুইটা জিনিস থাকে পরমাণুর কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে। যদি পরমাণুর ব্যাপারটা এখন যদি একটু সুন্দর করে লিখি, তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস, ঠিক আছে। আর এই নিউক্লিয়াসে থাকে কি প্রোটন ও নিউট্রন, ঠিক আছে। দুইটা পাইলাম। তারপর কি পরমাণুর যে ভর বা একটা পরমাণুর একটা মৌলের ভর, ভর এই মৌল না লিখে পরমাণু লিখি, একটা পরমাণুর যে ভর হবে তা প্রোটন ও নিউটনের যোগফল। মানে তুমি একটা প্রোটন নিউটন রে মানে প্রোটন আর নিউটনের যোগ করলে যে ফল পাবা ওইটি মূলত ওই পরমাণুর পারমাণবিক ভর বা ওই মৌলটার পারমাণবিক ভর। তৃতীয়তে আসো পরমাণুর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক
সংখ্যা বা সংখ্যা সমান সমান, ঠিক আছে, সংখ্যা ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান। তার মানে যদি হাইড্রোজেনের নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তাহলে আর প্রোটন সংখ্যাও কত? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, প্রোটন সংখ্যাও 7, মানে পারমাণবিক, প্রোটন, ইলেকট্রন সব সেম। ইলেকট্রনও 7টা, আর কি প্রোটনও কটা? 7টা। বুঝতে পারছি? একটা মৌলের যতগুলো ইলেকট্রন সংখ্যা অতগুলোই কি প্রোটন সংখ্যা। আরেকটা জিনিস দেখো, এখন এই পাশে একটু দেখাই। ধরো আমরা একটা ওখান থেকে মৌল নিলাম, মৌলটার নাম দিলাম কি? ধরো নাইট্রোজেন না অক্সিজেন, অক্সিজেনে নিলাম। এ হলো অক্সিজেনটা নিলাম। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা তো 8টা, তা আমি মাঝখানে অক্সিজেন রাখলাম। এই হলো কেন্দ্র, পরমাণুর কেন্দ্র। এখানে আমার অক্সিজেন আছে, তার মানে এখানে কয়টা? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত বা ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত স্যার? 8টা, ঠিক আছে। তার মানে ওর পারমাণবিক সংখ্যাও কত? 8, প্রোটন সংখ্যাও 8, মানে ওর পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা কি সেম, তার মানে ওর সবগুলাই কি হবে? 8 হবে। এখন দেখো, তার মানে এই পরমাণুর কেন্দ্রে বলছি কি আমরা নিউক্লিয়াস আর কি নিউট্রন আর কি প্রোটন থাকে। তার মানে প্রোটন কটা? এই দেখায় 7p, মানে 7টা কি আছে আমার প্রোটন। আর প্রোটন কি? পজিটিভ চার্জ। এখানে লিখে দিই আমি প্রোটন কি? ইলেকট্রন নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, ঠিক আছে। আর এটা হলো পজিটিভ চার্জ, পজিটিভ। আর নিউটন হলো নিরপেক্ষ, নিরপেক্ষ, ঠিক আছে। এখন দেখো, এটার কি 7টা হলো কি আমার প্রোটন, এই যে ওপি 7p। এখন দেখো, 7টা যদি আমার প্রোটন হয়, আমার এই পরমাণুর চারোদিকে নিউক্লিয়াসের কেন্দ্রবিন্দু করে কি অক্সিজেন লিখছি না, 8টা হবে, সরি ভুল লিখছি আমি। তাহলে অক্সিজেনের এই চারোদিকে কি এরকমের নিউক্লিয়ার ইলেকট্রন গুলো কি করতে থাকবে? ঘুরে থাকবে। এই যে এইগুলো কি ইলেকট্রন আমার, এই প্রথম কক্ষপথে 2টা, এই পরের কক্ষপথে এরকমের 2টা, 4টা, 6টা, এই ধরো তোমার 6টা হয়ে গেছে। প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা। এগুলো কি জাস্ট ইলেকট্রন গুলো ঘুরতেছে, এগুলো কি আমার ইলেকট্রন, এগুলো আমার কি ইলেকট্রন। আর এই যে মূল ভিতরের কেন্দ্রে আছে, এটা কি প্রোটন, ঠিক আছে। আর এখানে যদি 8n দেওয়া থাকে, ধরো সাপোজলি 8n দেওয়া আছে, তার মানে এটা হবে কি নিউটন, নিউটন। তাহলে তুমি যদি চাও এই মৌলটা সবকিছু বের করতে পারো। ধরো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে 8টা, তার মানে পারমাণবিক সংখ্যা কত? 8, ঠিক আছে। আর কি পারমাণবিক ভর কত হবে? আমরা ভর ইকুয়াল টু পড়ে আসছি কি প্রোটন, মানে কেন্দ্রের যোগফল। তাহলে প্রোটন যোগ কি নিউটন। প্রোটন কত আমার 8p, আর নিউটন কত 8, তাহলে দুজনে মিললে কত? ভর সংখ্যা 16। তাহলে দেখো অক্সিজেনের পারমাণবিক ভরও 16 পাই গেলাম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রম আছে, যদি নিউটন সংখ্যাটা একটু কম বেশি হয়। প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না, কিন্তু নিউটন সংখ্যাটা কি কম বেশি হয়। এটার জন্য এটা হয় কি মানে তোমার মানে কিছু ভেরি করে। যেমন ক্লোরিনের ব্যাপারটাই দেখো, ক্লোরিনের 17 হিসাবে 17, আর প্রোটন হলো 17, প্রোটন 17, নিউটনও 17 হওয়ার কথা, কিন্তু তাহলে হলো 34, কিন্তু ওইটা হলো কিন্তু 35.5। এরকম কিছু ডিফারেন্ট কিছু আছে, সেগুলো মুখস্থ করে ফেলাবা। ওকে, আচ্ছা, এখন গেল আমাদের এই পরমাণু সেক্টরটা আমরা করলাম। তোমাদের যদি একটু দেখাইতে পারতাম, আমার কাছে একটা পুরনো বই আছে, আমি একটু দেখাই। যদি তোমার বইয়ের সাথে মেলবে না, কিন্তু প্রশ্নটা তোমাদের বইয়েতেও আছে। এখানে এই পদার্থ নিয়ে 3 পদার্থ নিয়ে আলোচনা তো হয়ে গেল। এই যে কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ, ঠিক আছে। এখন আসি আমাদের মৌলিক পদার্থ নিয়ে, ঠিক আছে। মৌলিক পদার্থের মধ্যে কি কি থাকে দেখো। আচ্ছা, এখানে দেখো, এই যে মৌলিক পদার্থের মধ্যে আছে 3টা ভাগে বিভক্ত আছে মৌলিক পদার্থগুলা। একটা হলো ধাতু বা মেটাল, একটা অধাতু, আর একটা কি ধাতু কল্প, ঠিক আছে।
আর যৌগিক পদার্থ হলো কি বিভিন্ন পদার্থের মিশ্রণ, সমসত্ব মিশ্রণ। এই যে যৌগিক পদার্থের মধ্যে আছে তিনটা মিশ্রণ, আর কি যৌগিক পদার্থ মিশ্রণ, আর কি আছে মিশ্রণে আছে আবার দুইটা কোয়ালিটি, একটা সমসত্ব একটা অসমসত্ব। এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করি। এখান থেকে ভালো মতন যদি দেখা না যায় সমস্যা নাই, তোমাদের বইতে এই টপিকগুলো আছে, একটু খুঁজে নেবা। যে সকল মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করে তাকে ধাতু বলে। ধাতুর সংজ্ঞাটা কি? যে সকল মৌল সহজে কি ইলেকট্রন ত্যাগ করে তাকে কি বলে? ধাতু বলে। যেমন পটাশিয়াম, তারপর আছে কি সোডিয়াম, তারপর আছে কি ক্যালসিয়াম। ঠিক আছে, এগুলা কি স্যার? ধাতু। আর অধাতু কি? যে সকল মৌল সহজে ইলেকট্রন গ্রহণ করে তাকে কি অধাতু বলে। যেমন হাইড্রোজেন, তারপর কি অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর ক্লোরিন, এরা কি ধাতু, মানে কি ইলেকট্রন কি করে? গ্রহণ করে। তারপর সে ধাতুকল্প, কতগুলো মৌলর কিছু বৈশিষ্ট্য ধাতুর ন্যায় আবার কিছু বৈশিষ্ট্য অধাতুর ন্যায়, এগুলো কি অপধাতু বা ধাতুকল্প বলে। যেমন আর্সেনিক, অ্যান্টিমনি। ঠিক আছে, এগুলো পঞ্চযোজীয় মৌল বলা হয়। ঠিক আছে, পঞ্চযোজী বা ত্রিযোজী মৌল বলা হয়। এখানে দেখো যৌগ বা যৌগিক পদার্থ, যৌগ বা যৌগিক পদার্থ, যে সকল পদার্থ দুই বা ততোধিক সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ দ্বারা পাওয়া যায় তাকে কি যৌগিক পদার্থ বলে। যেমন তুমি যদি এখানে দেখো, আমি শুধু লিখছি হাইড্রোজেন, এইটার একটা পরমাণু, পরমাণু প্লাস একটা মৌলিক পদার্থ, এটা একটা কি মৌলিক পদার্থ। ঠিক আছে স্যার, এখন দেখো আমি লিখলাম একটা দুইটা এইচ এর সাথে দুইটা এইচ মানে দুইটা হাইড্রোজেন পরমাণু প্লাসের সাথে একটা অক্সিজেন পরমাণু যুক্ত করে দিছি। এখন এখানে উৎপন্ন হলো কি 2H2, এটা একটা কি পানি, যেটা আমার কি একটা যৌগিক পদার্থ, তার মানে এটা কি যৌগিক। আর যৌগিক পদার্থগুলাই মূলত হয় কি অণু। কথা বুঝতে পারছি স্যার? আমার যখন এটা এইচ ছিল তখন এটা মৌলিক, কিন্তু দুইটা এইচ দিচ্ছে, এটা হয়ে গেছে কি একটা, এই দুই পরমাণু হাইড্রোজেন এক পরমাণু অক্সিজেন মিললে হয়েছে কি এক অণু পানি, মানে এক অণু হাইড্রোজেন। এটা হলো কি এটা যৌগিক পদার্থ। এখন কোন কোন যৌগিক পদার্থ মিশ্রণে হয়, আর কোন কোন সমসত্ব মিশ্রণ, কোনটা অসমসত্ব মিশ্রণ, আর এগুলো হলো বিক্রিয়া। এগুলো কি বিক্রিয়া। যেমন পানি আর তোমরা শরবত তো সবাই খাও, আর শরবতে কি করে, প্রথমে এই গ্লাসে পানি ধরো, এই গ্লাসে কি পানি, এন্ড পানির সাথে তুমি কি করবা, একটু চিনি দিলা আর একটু ট্যাঙ্ক দিলা। ঠিক আছে, ট্যাঙ্ক, ধরো পানি আর চিনি আর লেবু দিয়ে দিলা, লেবুর রস, লেবু। এখন তিনটারে মিলাই একটা মিক্স করলা, তাহলে এটা হয়ে গেল কি একটা শরবত। তার মানে নতুন নাম কি এটার, একটা শরবত। তার মানে এটা বিক্রিয়ার ফল, আর এগুলো কি সব বিক্রিয়ক, চিনি পানি, তারপর এগুলো কি বিক্রিয়ক। তারপর এটা নাড়ানি দিয়ে নাড়া দিলে শরবত হবে। এটাই জাস্ট একটা বিক্রিয়া ছোটখাটো। যদি তোমরা বাসা বাড়িতে আমরা যা যা করি সবই টুকটাক বিক্রিয়া, কিন্তু আমরা বুঝি না। আরেকটা জিনিস হলো, এখানে দেখো যখন লেবু, চিনি আর পানি এই তিনটা মিলে যাবে তখন এটাকে বলা হয় সমসত্ব, সমসত্ব বিক্রিয়া। ঠিক আছে, সমসত্ব মিশ্রণ, যে লেবুর সাথে পানি, চিনির রস সব একসাথে একটা কম্বাইনলি মিক্সার হয়ে গেছে, একদম সঠিক পরিমাণে মিশ্রণ হয়ে গেছে, এটা হলো সমসত্ব। কখনো কখনো দেখো তুমি যদি তৈল আর পানিরে মিশ্রণ করে দাও তাহলে কখনো একসাথে মিশবে না, এটা হলো কি অসমসত্ব, মানে যেটা মিলে না। আবার অন্য অনেক পদার্থ আছে, ওই যে চার মধ্যে হঠাৎ তুমি চিনি দিয়ে ঘোটা দিছো, বাট চাটা গরম ছিল হালকা, ওর মধ্যে সবটুকু কি মিশ্রণ কিন্তু হয় না সম্পূর্ণভাবে, কিছু তলানিতে কি চিনি রয়ে গেছে, এটা হলো কি অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে, সমসত্ব অসমসত্ব প্রথম অধ্যায় তুমি পাবা। ঠিক আছে, একটু দেখে নিও। আর তোমাদের আজকে আমি আরেকটা টপিক একটু শিখাই দিই, ইলেকট্রন কিভাবে বিন্যাস করে। ইলেকট্রন কিভাবে বিন্যাস করে। ইলেকট্রন বিন্যাসের জন্য তোমরা একটা জিনিস দেখতে পারো, যেটা আমি তোমাদের 9-10 এর বই দিয়ে একটু দেখাইলে একটু বেটার ফিল করবা তোমরা। আমি কইরাও দেখাইতে পারি, আগে একটু তোমাদের এই জিনিসটা দেখাই, তোমরা সবাই এই জিনিসের সাথে পরিচিত অবশ্য। এই যে এই টপিকটা দেখো, আমাদের এটার কি সাবমিট করে কি আমরা ভাগ করছি। দেখো এখানে একটা কথা আছে, এটা আমরা 9-10 পড়ছি, পরমাণুর কি ইলেকট্রন বিন্যাসের নীতি। ঠিক আছে, পরমাণুর কি ইলেকট্রন বিন্যাসের নীতি। এখন আমরা দেখো প্রথম কক্ষপথ থাকে, এখন কক্ষপথ আমরা কয়টা ইলেকট্রন থাকে বা কয়টারে কিভাবে বিন্যাস করবো সেটার হিসাবটা এরকমের। প্রথমে আমার 1s, পরেরটা আমার 2s, পরেরটা আমার 2p, পরেরটা আমার 3s, পরেরটা আমার কি 3p। এই s আর p এগুলো হলো অরবিট, এগুলো কি আমার অরবিটাল, সরি অরবিটাল। তারপর দেখো 3p, তারপর কি 3d, তারপর দেখো 4s,
4p 4d, তারপর 4f, তারপর 5s 5p 5d আর কি 5f, তারপর 6x 6p আর 6d, 7s 7p আর 8s। এখন দেখো এইটার হয় এরকম কইরা, মানে প্রথমে আমার আসবে যখন ইলেকট্রন বিন্যাস করতে যাব তখন প্রথমে সর্বপ্রথম আসবে 1s, দেন আসবে এরকমের, মানে কোনাকুনি দাগটা হবে 2s, তারপর আসবে 2p আর 3s এর ভিতর দিয়ে, তার মানে কি তারপর আসবে 2p, তারপর 3s, তারপর দেখো এরকমের দাগ আবার, তার মানে তারপর কি 4s, মানে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এরকম ভাবে আসতেছে। ঠিক আছে, 3s, হ্যাঁ 3s এর পর কি হলো 3p আর কত 4s। দেখো এখানে এই বিষয়টা যে 3p এর পর 3d হওয়ার কথা, বাট কিন্তু 3d হয় নাই, এখানে সিরিয়ালে পড়ছে 4s, আমি এখানে 4s ই নিছি। তারপর যখন আবার 3d করবা, এই যে 3d যেরকম আছে এরকমের ভাবে কি 3d করবা, 3d 4p আর কি 5s, এরকম সিরিয়াল করে করে কি ইলেকট্রন বিন্যাস মানে। আর এখন দেখো এই এস অরবিটালে কয়টা ইলেকট্রন নিতে পারে, এটা শক্তি স্তর কয়টা, সর্বোচ্চ 2টা ইলেকট্রন সে ক্যারি করতে পারে। পি তে সর্বোচ্চ ক্যারি করতে পারে 6টা, আর ডি তে সর্বোচ্চ ক্যারি করতে পারে 10টা, আর এফ এ সর্বোচ্চ ক্যারি করতে পারে 14টা। ঠিক আছে, এটা কক্ষপথ অনুসারে কি এটারে বিন্যাস করা হয়। এখন দেখো আমরা যদি হিসাব করি, যে আমরা এগুলো একটু দাগাই দেখি তোমাদের বোঝার সুবিধার্থে, দেখো ঠিক আছে, এই হলো আমার কি ইলেকট্রন বিন্যাসের কি ধারাগুলা, সিরিয়ালগুলা। ওকে, এখন দেখো বিভিন্ন মৌল, যেমন আমার প্রথমে দাও হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা তো 1, তাহলে যদি তোমার সিরিয়াল অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে যাও 1s পরে, তাহলে আমি 1s দিলাম, কিন্তু আমার এস এ সর্বোচ্চ দিতে পারবো 2টা, কিন্তু আমার ইলেকট্রনই আছে একটা, তাহলে আমি একটার বেশি তো আর পাবো না। এইটা কত নাম্বার তাহলে পর্যায়ে আছে, পর্যায় কত, এই 1, মানে যদি সিরিয়ালটায় 1 থাকে তার মানে ওর পর্যায় কত 1, সিরিয়ালটা যখন 2 আসবে তখন ওর পর্যায় হবে কত 2। এটা দেখাইতেছি, দেখো হিলিয়ামটা দেখো, হিলিয়ামের 2, তার মানে 1s2, মানে এবার দেখো আর ইলেকট্রন আছে 2টা, এস এর সর্বোচ্চ শক্তি স্তর কটা 2টা, তার মানে কত 1s2, মানে আমি 2টা ছিল 2টাই দিয়ে দিছি, শেষ, ইলেকট্রন শেষ, বিন্যাসও শেষ। এরও পর্যায় কত 1। ঠিক আছে, গ্রুপের সিস্টেমটা একটু পরবর্তীতে শিখাই দিচ্ছি। আচ্ছা দেখো এখন আসি পরেরটায়, যদি লিথিয়াম নাও, লিথিয়ামে কি 1s সম্পূর্ণ দেওয়া যাবে, কারণ আমার 3টে ইলেকট্রন কেবলমাত্র প্রয়োগ করছি কটা 2টা, এখন আমার একটা রয়েছে, তার মানে আমি পরবর্তী কক্ষপথে যেতে পারি, যে 1s এর পরে এবার আসছি কি যে 2s এ, 2s কত 2টা দেওয়া যাবে, কিন্তু আমার ইলেকট্রন আছে একটা আর বাকি, তার মানে এই দেখো 2 এর 1 3 হয়েছে। এখন ওর পর্যায় কত হবে, এই যে 2টা কক্ষপথ বের হয়েছে, তার মানে ওর পর্যায় কত 2, পর্যায় মিন্স ওর কয়টা কক্ষপথ হবে সেটা, মানে প্রথম পর্যায়ে মানে প্রথম গোলটা সার্কেল করবা সেটাই দিবা 2টা, পরের সার্কেলে দিবা একটা, এই যে এখানে দেখাইছিলাম, এই যে এখানে 2টা, এই যে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে দিচ্ছে 6টা, মানে ওর পর্যায় ছিল 2টা, তার মানে 2টা কক্ষপথ হয়েছে, এই একটা কক্ষপথ, এটা কক্ষপথ নাম্বার কত 1, কক্ষপথ 1, আর এটা কক্ষপথ কত 2। ঠিক আছে, এটা কক্ষপথ কত 2, একটা কক্ষপথ 1, একটা কক্ষপথ 2। এখন দেখো হাইড্রোজেন গেল, হিলিয়াম গেল, এখন লিথিয়াম গেল, বোরন দেখি, বেরিলিয়াম 4, তাহলে দেখো প্রথমে 1s2, তারপর কত 2s2, আবার 2p কত, সরি 2p তে যাবে না, কারণ কি 4টা কমপ্লিট হয়ে গেছে, এই 1s2 2s2 গেল, তার মানে এটারও পর্যায় দেখলাম কত 2। তারপর আসি কত, দেখো আবার ব্রোন 5, 1s2 2s2, এখন দেখো 4টা ইলেকট্রন আছে, আরো একটা ইলেকট্রন আছে, তার মানে আমি 2p1 এ যাব। ঠিক আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল তারা তো খুব ভালো পারবা, যারা কমার্সে ছিল তারা একটু ঝামেলায় পড়বা। দেখো এটারও পর্যায় 2, এটারও পর্যায় কত 2, এখন এরকম করে ধাপে ধাপে বাড়তে থাকবে। আমি তোমাদের এখানে একটা
অ্যান্সারের জন্য একটা দিয়ে দিই, দাঁড়াও, এখানে একটা পর্যায় সারণী করা আছে, এই যে দেখছো এখানে সুন্দর মতন সবগুলো পর্যায় করা আছে। আর গ্রুপ বের করার নিয়মটাও কিছু দেওয়া আছে, আমি গ্রুপ বের করার নিয়মের জন্য পরবর্তীতে একটু জানাবো তোমাদের গ্রুপটা কিভাবে বের করতে হয়। এখানে দেখো এই সিরিয়ালে সব ইলেকট্রন বিন্যাস করা আছে। এখন আমরা একটা বড়তা করি, যেমন সোডিয়াম রে ধরো 11, তার মানে প্রথমে 1s2 গেল প্রথম কক্ষপথ, তারপর কি 2s2 দ্বিতীয় কক্ষপথের সর্বোচ্চ যেটা ছিল এস সিরিজে সেটা দিয়ে দিছি, কারণ আমার ইলেকট্রন আছে। তারপর 2p কত 6টা দিয়ে দিলাম, কারণ এখানে কত 2টা আর 4টা হয়েছে 10টা হয়েছে, এখন একটা বাকি, তার মানে ও আবার পরবর্তীকে 3s 1-এ যাবে। এই সিরিয়াল অনুসারে যেতে থাকবে। দেখো প্রথমে 1s এ কমপ্লিট করার পর 2s এ যাবা, 2s এ কমপ্লিট করার পর 2p তে যাবা, 2p কমপ্লিট করার পর যদি ইলেকট্রন থাকে 3p তে যাবা, 3s এ যাবা, 3s কমপ্লিট করার পর যদি ইলেকট্রন থাকে তার মানে 3p তে যাবা। ঠিক আছে, এভাবে। তার মানে এটার পর্যায় দাঁড়ালো কত 3। ঠিক আছে, পর্যায় কত 3। এখন গ্রুপ নির্ণয় করার সিস্টেমে হলো লাস্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে গ্রুপ বলে, মানে লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে একটা, তার মানে আর গ্রুপ কত 1। কিন্তু ইনি বিপরীত ক্রম, এনার গ্রুপ 18, মুখস্থ করে নিবা, কারণ এ কোনো নিয়ম মানে না। দেখো এখন এইটার পর্যায়ের এই শেষ কক্ষপথে ইলেকট্রন কত 1, তার মানে আর গ্রুপ কত 1। আচ্ছা, তারপর দেখো যদি কোনো মৌল, কিছু কিছু মৌলতে আমার 10 যোগ করা হয়, যেটা নিয়ম নাম্বার কি 2। যদি কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা, এই যে দেখো সেটার জন্য আমার যাইতে হবে একটু আরেকটা ইলেকট্রন বিন্যাস করে দেখাতে হবে। ধরো সিলিকন রে করলাম, সিলিকন না নাইট্রোজেন রেই ধরো 7, নাইট্রোজেন কি 7। তো 7 রে যদি করো তাহলে দেখো এখানে কি 1s2 2s2 কটা গেল 4টা গেল, এখন রয়েছে 3টা, 2p কত 3। যদি কোনো মৌলে এস এর পরে পিতে চলে যায় তখনই তার সাথে 10 যোগ করে গ্রুপ বের করতে হয়। এস এর পর পিতে চলে যায়, লাস্ট কক্ষপথে এস এর পর কি পিও আছে, তখন কি করতে হয়, সেটার কি করতে হয় গ্রুপ কি করতে হয় বের করার জন্য কি করতে হয়, এটা পর্যায়ে আমরা বের করবো কত, তার আগে পর্যায়টা বের করে নিই। পর্যায় কত বেড়ে সেটার 2টা 2। গ্রুপের সময় করতে হবে কি, যে আমার মৌল আছে ইলেকট্রন আছে কত, এদের শেষ কক্ষপথে 5টা, শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কত 5, এই 5-এর সাথে আমার আবার 10 যোগ করতে হবে, কেননা এই 2s এর পর কি আবার 2p তে গেছে। যদি কোনো মৌলে, এটা হলো নিয়ম নাম্বার 2, যদি মৌলে 2s এর পর 2p তে যায় বা ইলেকট্রন কি কক্ষপথে 2টার বেশি ইলেকট্রন হয়ে যায়, তখন তার গ্রুপ বের করতে হলে 10 যোগ করে বের করতে, এটা নিয়ম নাম্বার 2, মানে এর গ্রুপ হবে কত 15। তোমাদের আমি একটু অ্যাপ্রুভলি দেখাই দিই, দাঁড়াও। এই সিস্টেমে দেখো প্রথমে আছে এইটাই, দেখো এস আছে, তার মানে ওর গ্রুপ নাম্বার হবে কত 2। ঠিক আছে, ওর লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে একটা, ওর গ্রুপ নাম্বার কত। দেখো এই কক্ষপথে বোরনের ক্ষেত্রে দেখো প্রথম কক্ষপথে আছে 2টা, তার মানে দ্বিতীয় কক্ষপথে আছে 3টা, তার মানে যখন এস পারোই পিতে গেছে তখন এটা নিয়ম 2 আন্ডারে পড়ে গেছে, 2 যোগ 1 যোগ 3, মানে শেষ কক্ষপথে ইলেকট্রনের সাথে কি 10 যোগ করে গ্রুপ নাম্বার বের করতেছে, এটা নিয়ম নাম্বার কি 2। এরকমের সিরিয়ালে দেখো অনেকগুলো আছে, এই যেমন এটাও গ্রুপ নাম্বার কত 2 যোগ 4 যোগ কত, তারপর 10, এই 16 নাম্বার গ্রুপে। ঠিক আছে, এইখানে সিস্টেমটাই হলো এভাবে করে বের করতে হয়। তারপর দেখো সোডিয়ামের ক্ষেত্রে যদি ইলেকট্রন আমরা বের করে দেখাইছি, সোডিয়ামেরটা যদি এখানে দেখাই তাহলে কি দাঁড়ায়, সোডিয়ামেরটাই দেখি আমরা একটু, 1s2 2s2 তারপর কি 2p6, এই হলো আমার 10টা। এখন আবার 3s এ যেয়ে পড়লো, তার মানে 3s এ পড়লে ওর পর্যায় কত হবে 1 2, এই 3 পর্যন্ত গেছে, তার মানে এই একটা বক্স, আর এখানে একটা বক্স, আর এখানে একটা, তার মানে 3টা, তার মানে ওর পর্যায় গ্রুপ কত, সরি পর্যায় 3, আর গ্রুপ হবে কত লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা একটা, তার মানে ওর গ্রুপ হলো 1। এটা হলো নিয়ম 1-এ। আর এই যে সিস্টেমটা আছে এটা হলো নিয়ম 2-এ, যখন 10 যোগ করতে হয়। যদি কোনো মৌল পি থেকে এসে পড়ে, যেমন এই যে এটা কিন্তু এস, পি নাই, তার মানে এটার কিন্তু 10 যোগ হবে না, বুঝো। কিন্তু একটা সিরিয়ালে এই যেমন 3p তারপর 3 এস এর পর কি আবার পি আছে, তার মানে অনেক 10 যোগ করে তারপর গ্রুপ বের করতে হবে। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু লাগবে না, যেমন শুধু এস থাকলে লাগবে না, বারবার বলতেছি 3s এ দরকার নাই 10 যোগ করা, যখন 3s এর সাথে 3p এসে যাবে তখন 10 যোগ করতে হবে।
গ্রুপের জন্য, গ্রুপ বের করতে চাইলে। আর 2s এ দরকার নাই, যদি 2s এর পর 2pও বের হয়ে যায় তখন 10 যোগ করতে হবে। এই হলো আজকে আমাদের যে টপিক্যাল যে ক্লাস ছিল, আমার যেটা ইচ্ছা ছিল। আর হলো একটা টপিক ছিল যে অণু পরমাণু নিয়ে একটু আলোচনা করার, ঠিক আছে? অণু এবং কি পরমাণু, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, অণুর স্বাধীন অস্তিত্ব আছে, মানে সে একটা নির্দিষ্ট আকার, যেমন পানি একটা আকার আছে, ঠিক আছে, বা স্বাধীনভাবে কি করতে পারে, কিন্তু হাইড্রোজেনের কিন্তু স্বাধীন কোনো আকার নাই বা স্বাধীন অস্তিত্ব নাই, ঠিক আছে? তাহলে পরমাণুর কি, অণুর স্বাধীন অস্তিত্ব আছে, পরমাণুর কি স্বাধীন অস্তিত্ব নেই। পদার্থ, অণু মৌলিক বা যৌগিক পদার্থের কি ক্ষুদ্রতম কণা, ঠিক আছে, মৌলিক বা যৌগিক পদার্থের কি ক্ষুদ্রতম কণা। আর পরমাণু কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, শুধুমাত্র মৌলিক পদার্থের। অণুতে পদার্থের ধর্ম বিদ্যমান, ঠিক আছে, পদার্থের ধর্ম কি বিদ্যমান, কিন্তু পরমাণুতে কি মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান, যৌগিক না, ঠিক আছে। অণুতে পদার্থের ধর্ম, যেমন কোনো পদার্থের ধর্ম বিদ্যমান থাকে। দেখো, অণুতে পদার্থের ধর্ম বিদ্যমান, তার মানে কি, ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা একটা কি অণু, এটার একটা কি ধর্ম আছে। ধরো এটা একটা অ্যাসিড, বা যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা একটা যৌগিক পদার্থ বা একটা অণু, তার মানে কি ও একটা নিজস্ব কি ধর্ম আছে, কি অ্যাসিড। কিন্তু যদি ধরো তুমি এইচ এর ধর্ম কি হাইড্রোজেন, এটা গ্যাস, ঠিক আছে, ওটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, জাস্ট বুঝাইছে। দেখো, রাসায়নিক বিক্রিয়া অণুতে কি আয়ন ও পরমাণুতে কি আয়নে বা কি পরমাণুতে বিয়োজিত হয়ে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। অণু পরমাণুতে কি বিয়োজিত হয়ে কি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, আর পরমাণু কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন H আর দুইটা H এবং একটা অক্সিজেন মিললে কি হয়েছে হাইড্রোজেন, পানি H2O। তার মানে এটা রাসায়নিক বিক্রিয়া। তুমি দুইটা পরমাণু যখন মিক্সড করছো তখন সে কি করছে, অণু হিসাবে কি গঠিত হয়েছে। গঠন, অণু মৌলের কি অণু একক পদার্থ এবং যৌগের দুই বা ততোধিক মৌলের কি পরমাণু দ্বারা গঠিত। অণু হলে একটা আলাদা পদার্থ, মৌলের একক পদার্থ। ধরো যদি পানি, এখনো পানি, মানে পানি তো পানি, আর পানিতে তুমি যদি ভাঙ্গো সেখানে পাবা কি দুইটা পরমাণু পাবা। আর মৌলের কি বিভিন্ন পরমাণু কি বিভিন্ন মৌলের পরমাণু ধর্মে বিভিন্ন, যেমন হাইড্রোজেনের পরমাণু ধর্ম একরকম, অক্সিজেনের একরকম, ক্লোরিনের একরকম, আর্গনের একরকম। ক্লোরিন অধাতু, হাইড্রোজেন অধাতু, পটাশিয়াম কি ম্যাগনেসিয়াম, এগুলো ধাতুর মধ্যে পড়ছে, ধাতুর মধ্যে পড়ছে। পটাশিয়াম ম্যাগনেসিয়াম ধাতুর মধ্যে পড়ছে। আবার তোমার আর্গন নিষ্ক্রিয় গ্যাস, এই এক একজনের এক এক রকম ধর্ম। বিভাজন, অণুর বিভাজনে কি পরমাণু পাওয়া যায়। পরমাণুর বিভাজনে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়। মানে তুমি বিভাজন মানে ভাঙলে, অণু যদি ভাঙো কি পাবা, পরমাণু, স্রেফ পরমাণু। যদি ধরো H2, এরকম যদি H2O রে ভাঙ্গা হয় তাহলে তুমি কি পাবা, দুইটা হাইড্রোজেন পাবা আর পাবা কি একটা অক্সিজেন। তার মানে এই দুইটা সেকশন কি পরমাণু, আর এ কি একলা অণু, আগেও বুঝাইছি। এখন যদি দেখো এই অক্সিজেনটা তুমি যদি আবার ভাঙ্গো, তাহলে অক্সিজেনটা পাবা কি ইলেকট্রন, পিতে প্রোটন, আর এনে নিউট্রন। এই তিনটা টপিক পাবা, অক্সিজেন ছাড়া আর কিছু পাবা না। এই ছিল আজকে আমাদের ক্লাসের মূল টপিক। যতটুকু পারছি তোমাদের চেষ্টা করছি হেল্প করার। আর যদি আমাদের অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হতে চাও, তাহলে কি আমাদের ডেসক্রিপশন বক্সে কি আমাদের গ্রুপের যে ইনফো দেওয়া আছে এবং অনলাইন ক্লাসের কোর্সের বিষয়ে সকল তথ্য দেওয়া আছে। তোমরা সবাই নিশ্চয়ই এটা নিয়ে পড়ে নেবা, আর ওখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। যদি তোমরা আমাদের পুরো ফার্স্ট সেমিস্টারের প্যাকেজ ক্লাসটায় অনলাইনে বা অফলাইনে দুটোই যদি যুক্ত হতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, টেক টিউশন কেয়ার। আর ইউটিউবে আমাদের তো পেজে বিভিন্ন ভিডিও আছে প্লে লিস্টে, এই বেসিক ইলেকট্রিসিটি ক্লাসের, তারপর এখন হলো কি কেমিস্ট্রি ক্লাসের, সামনে ইনশাল্লাহ আমরা ম্যাথ ক্লাসটাও দেওয়ার চেষ্টা করব বিভিন্ন টপিক নিয়ে। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে। আর যদি ক্লাসগুলো ভালো লাগে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যাবা, আর লাইক বাটন অবশ্যই ক্লিকটা করে যাবা। কারণ নেক্সটে তোমাদের যদি স্যারের যদি ভিডিও তোমরা যদি স্যারেরই মজা দিতে না পারো, স্যারে তোমাদের ভিডিও তো দিবে না। স্যারের সাথে তো তোমাদের লাইক কমেন্টের সম্পর্ক থাকতে হবে, যে স্যার আমরা ভিডিও এই জায়গায় দিয়ে বুঝি নাই, আমাদের একটু বুঝাই দেন। কমেন্ট যদি না করো তাহলে বুঝবো কিভাবে যে তোমাদের কোন জায়গায় সমস্যা রয়েছে বা আমাদের ভিডিও কি প্রবলেম আছে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবা, লাইক না করলেও সমস্যা নেই, কমেন্টটা অবশ্যই করে যাও। লাইক তো তোমাদের ইচ্ছাকৃত ব্যাপার, যে ভাল লাগলে তারপর লাইক করবা, তাছাড়া না, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।